আমাদের সিলেটের মানবাধিকারের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা যাদের উদ্যোগে আসলে এই সফলতা, সেটা হলো ছাতক ঐতিহ্যবাহী একটা উপজেলা। অনেক উপজেলা মানুষের নামই জানে না, কিন্তু ছাতক এটা বললে সবাই বিশ্বের দরবারের পরিচিতি, একটা পরিচিত ঐতিহ্যবাহী একটা উপজেলা। এই উপজেলায় একটি কমিটি উপহার দেওয়ার জন্য আপনাদের নেতৃত্বেই আসলে এটা হয়েছে এবং এই জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই। সেই কমিটি গঠনের আপনাদের যে পরিশ্রম, আপনাদের যে ত্যাগ, এই ত্যাগটাকে আমাদের মাঝে উপজেলায় ফুটাই তুলবেন। তো এর উদ্যোক্তা, মেইন উদ্যোক্তা আমাদের জনাব আশরাফুর রহমান চৌধুরী, তিনি এখন আমাদের এই উপলক্ষে আলোচনা করবেন, বক্তব্য। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন বাংলাদেশ এর প্রধান বিচারপতি, আমাদের সুযোগ্য গুরু, আমাদের শুধু অভিভাবক এবং উপস্থিত ওনার বাসায় এসে আমরা আপনার সাথে আজকে মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশনের ছাত্র উপজেলা থেকে নবনির্বাচিত কমিটির সভাপতিকে নিয়ে এবং উপস্থিত আমাদের ভাইস চেয়ারম্যান মহোদয় এবং উপস্থিত আমাদের সচিব মহোদয় ও আমাদের আরব ভাই, আমার সহযোগী, যাই হোক, আমরা মানবাধিকার একটা শব্দ হচ্ছে বিশ্বের দরবারে পরিচিতিমূলক, জাতিসংঘ স্বীকৃতিমূলক এই মানবাধিকার সংগঠন। আজ এই মানবাধিকার লঙ্ঘন করায় বাংলাদেশের প্রধানমন্ত্রী সবই আছে, মানবাধিকার লঙ্ঘনের কারণে দেশ ছাড়া হয়ে গেছে। এটাই বাস্তব। আমরা এখানে তাই আমরা মনে করি যে মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে আমার প্রিয় ছোটো ভাই ইব্রাহিম আলী বলে গেছেন, আর স্যারে তো আমাদেরকে প্রত্যেক দিনই ডিসিশন দেন, এইভাবে করো, এইভাবে করো। স্যারকে অসংখ্য ধন্যবাদ। আজকে আমাদের প্রধান বিচারপতি এবং আমাদের এই কমিটির সভাপতি, উনার ত্যাগ স্বীকার করে আজকে উনি এই মানবাধিকার বাস্তবে সিলেট অঞ্চল প্রত্যেকটা বাংলাদেশে ছড়িয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন উনাকে আল্লাহ যেন হায়াত দান করুন, আমাদের মাঝে তাকে উনি যেন বিশ্বের দরবারে আরও পরিচিতি লাভ করেছেন। দেখেন, আপনাদের মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন অনেক মানবাধিকার সংগঠন আছে, কিন্তু আমাদের মানবাধিকার বাস্তবায়ন বিএফসি ঢাকা কেন্দ্র কোনো জায়গায় এই নাম প্রচার হয় নাই। আমরা সিলেট বিভাগে নাম উজ্জ্বল করে ফেলছি। আপনারা ফেসবুকে দেখতে পারবেন সিলেটে কতটুকু মানবাধিকার সংগঠনের কাজ করতে পারে। আর আমরা আশা রাখছি স্যারের নেতৃত্বে, মহাসচিবের নেতৃত্বে, বিচারপতি সাহেবের নেতৃত্বে আমরা কাজ করব। আপনারা যে দিক নির্দেশনা দিচ্ছেন, যে আমরা ইনশাআল্লাহ আজকের কি আবেগে, আমরা কিছু বলার নাই, আবেগ পেয়ে আমরা অত্যন্ত খুশি হয়েছি। স্যার এই বয়সের মাধ্যমে মানবাধিকার সংগঠনের ব্যক্তিগুলো আসেছে শুনে উনি তাড়াতাড়ি আমাদের সাথে দেখা হতে, এইরকম বিচারপতি এইরকম ব্যক্তি কোনো আসতে দেখা করতে হলে 7 দিন 8 দিন তার নিতে হয়, অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়। সাধারণ বারিস্টারের সাথে দেখা করতে হলে 2 দিন অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়। একটা মামলার আমি একটা মামলার জন্য আসছি, বৃহস্পতিবার আমাকে 15 দিন যাবৎ হাঁটাচ্ছে, বলতেছে আজকে আসো, কালকে আসো, ফাইল প্রসেসিং হচ্ছে হাইকোর্টে, আমি বৃহস্পতিবার ফাইলটা প্রসেসিং করবো। এই যে স্যার আমাদেরকে এই সময় দিতেছেন, মানবতার কাজে কাজ করতেছেন, আমি স্যারকে অসংখ্য ধন্যবাদ জানাই। আমার বলার কিছু নাই। আর আমি আমার ভাই খালিদুজ্জামানকে বলতেছি, ইনশাআল্লাহ যেভাবে আমরা আপনাদের কথা দিয়ে যাচ্ছি, ছাত্রকে আমরা ডিজিটাল মানবাধিকার সংগঠন করব এবং মানুষের ন্যায় দাবি দুবাগুলা তুলে ধরবো। আমরা চিন্তা করতেছি আগামীতে আমরা যদি এই মানবাধিকার সংগঠন জেলা প্রশাসকের মাধ্যমে, এসপি সাহেবের মাধ্যমে চিঠি দিয়ে আমরা আইন যেহেতু আমাদের জেলা কমিটিতে আইন শৃঙ্খলা মিটিং হয়, এই মিটিংয়ে অন্তর্ভুক্ত আমাদের সভাপতি সাহেবকে করব এবং জেলা কমিটিতে আমি অবশ্যই স্যারের সাথে ওয়াদা করছি ডিসেম্বরের আগে করে দিব। আইন শৃঙ্খলা মিটিংও আমাদের যাতে কাজ করতে পারি, সেই আপনাদের নেতৃত্বে এগুলো খবর পৌঁছাইয়া দিব। কীভাবে আমরা চিন্তা করেছি যে অনেক জেলে দেখা গেছে 20 বছর 30 বছর জেলের লোক ফসে আছে, তার অভিভাবক নাই, তার মামলার কোনো জোর নাই, হদিসই নাই, কিন্তু আন্তর্জাতিক বিভিন্নভাবে হয়রান করবো, তারা জেলে পৌঁছায় রাখবো। এইসব লোকে যদি আমরা সহায়তা করতে পারি, আলহামদুলিল্লাহ, আল্লাহকে তো পাবো, স্যারও পাবেন, আপনারাও পাবো, সবাই পাবো। এইরকম এইটাই হলো মানবতার কাজ। স্যারে তো আমরা প্রত্যেক আমাদের একবার আমাদের সিলেট জেলা
জেলখানায় গেছিলাম, অনেক লোক আইন শৃঙ্খলা আমাদের উকিলকে নিয়ে গেছি, 2-3 জন লোককে আমরা পাই নিজের পয়সা দিয়া বেল করে নিয়ে আসি, তার বাড়ির মুন্সিক। কিন্তু দেখা গেছে এই আন্তাজে তাদের পুলিশে একটা হয়রানি করে আরেকজনের নাম দিয়ে ওর নামকে ঢুকাই দিয়েছে। এইরকম ক্ষতিগ্রস্ত মানুষ হতে বিভিন্ন ধরনের। এখন বর্তমানে জুলুম তারা জায়গা তকল এই যে এইরকম হচ্ছে স্যার। এখন বর্তমানে সাহস পাওয়া যাচ্ছে না, কথা বলার সাহস নাই। প্রত্যেকটা জায়গা আজ প্রবাসীরা লন্ডন থেকে আসতে পারতে তাদের জায়গা দখল হয়ে গেছে, প্রবাসীদের বাড়িঘর দখল করা হয়ে গেছে। ওরা একদম সবগুলো বিনামূল্যে সিলেট থেকে বিক্রি করে তারা লন্ডন চলে যাচ্ছে। তা আমরা যদি এরকম মানবাধিকার সংগঠনের দায়িত্বশীল ব্যক্তি দায়িত্বশীল গ্রুপ পাই, ইনশাআল্লাহ এইসব কাজ করলে মানুষ প্রবাসীরাও আমাদেরকে সাহায্য সুবিধা করবে। যাই হোক, স্যারেরকে সময় নষ্ট করলাম। আর আমরা চাই আগামীতে ডিসেম্বরে যদি আমরা সচিবের সাথে আলাপ করবো, আর আমাদের কমিটিগুলো বিভাগের দায়িত্বশীল যেগুলো আছে সব সাথে আলাপ করিয়া দায়িত্ব দিয়ে আমাদের একটা সম্মেলন করা, এই সরকার এই যে উপদেষ্টা মন্ডলী সাহেব যারা আছে তাদের নেতৃত্বে, তাদের মাধ্যমে, তাদের যদি তাদের সহায়তায়, আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তায় আমরা যদি একটা সম্মেলন করতে পারি, আপনাদের সাহায্য সহযোগিতায় আশা রাখি মানবতার কাজে আমরা এগিয়ে যাব এবং সিলেটকে মানবতার ফেরওয়ালা হিসাবে আপনার স্বীকৃতি পাবো। আমি আর বলতে চাই না, আমাদের একদম সুযোগ্য ডিসি সাহেব আসছেন, আপনাদের চিনবেন, স্যারে জানেন, এই যে সরোয়া আলম সাহেব, একজন কমিশনার আমরা পাইয়ে সাথে দেখা হয়েছে। উনিও খুব ভালো লোক, বলতে মেট্রোপলিটন কমিশনার উনি আব্দুল কদ্দুস সাহেব, উনিও বলছেন যত টাকার আগে মানবতা হিসাবে আমাকে বললেন প্রায় 2-3টা আপনাদের জন্য দরজা খোলা আছে। ডিসি সাহেব আমাদেরকে বলছেন আপনাদের জন্য আমার দরজা খোলা আছে। মানবতা আপনার নাম শুনে উনি খুব খুশি হয়েছেন। এই আমাদের স্যারের কথা বলছি, ভাইস চেয়ারম্যানের কথা বলছি, উনি খুব খুশি। উনি কি পরে প্রথম দিনে আমরা ফুল দিয়ে বরণ করছি। যাই হোক স্যার, আপনি দোয়া করবেন, ইনশাআল্লাহ ডিসি সাহেব দেখা হলে আপনার কথা বলবো, সালামত পৌঁছাবো, বা ডিসি সাহেবকে বলবো আপনার সাথে যোগাযোগ করার জন্য। আমরা ডিসি সাহেব ছোট্ট আমাদের সাথে একটা কোপারেটর আছে, দোয়া করবেন আমাদের। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সম্মানিত সভাপতি, এবং আমরাও চাচ্ছি আপনারাও সহযোগিতা করেন। ছাতক যেমন সারা বাংলাদেশ এটা পরিচিতি লাভ করছে, ছাতক যেন এরকম এই সংস্থার একটা মডেল উপজেলা হিসেবে প্রতিষ্ঠিত হয়, ভূমিকা রাখবেন। এই পর্যায়ে আমাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের এই সংগঠনের অন্যতম ভাইস চেয়ারম্যান, লেখক এবং মেট্রো বাংলার সাবেক সচিব মেজর মুজম্মেল হোসেন সাহেব। আমি তার বক্তব্য দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে এই মুহূর্তে অনুষ্ঠানে উপস্থিত আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন সম্মানিত চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন সিনিয়র মোস্ট সম্মানিত বিচারপতি, এবং উপস্থিত রয়েছেন আমাদের কান্ডারি, বিএনপিএফের কান্ডারি, যিনি না হলে হয়তো আমরা এখানে এভাবে আসতে পারতাম না, বা বিএনপিএফের মতো একটা মানবতার সেবায় নিয়োজিত ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান হতে পারতাম না। সেই প্রতিষ্ঠানের সম্মানিত মহাসচিব এবং উপস্থিত সিলেট জেলার সম্মানিত সভাপতি আশরাফ সাহেব, এবং ছাত্র উপজেলার সম্মানিত সভাপতি নবনির্বাচিত খালেদুজ্জামান নবনির্বাচিত খালেদুজ্জামান সাহেব, এবং ওই আমাদের সিলেট জেলার অর্থ সম্পাদক সাহেব। আসসালামু আলাইকুম। আমি মনে করি আপনারা সকলেই অভিজ্ঞত ব্যক্তিত্ব। সিলেট জেলা থেকে এখানে আসা কোনো স্বার্থ নেই, কোনো লাভ নেই। এটা কোনো রাজনৈতিক দল না। রাজনৈতিক দল হলে একটা লাভ থাকে, আশা থাকে। নিজে পয়সা খরচ করে এই রাত্রে করে এসেছেন, তাতেই মনে হয় আল্লাহ তাআলা আপনাদেরকে কবুল করেছে মানবতার সেবা করার জন্য। আপনাদেরকে আমি অভিবাদন জানাচ্ছি, আপনাদের সালাম জানাচ্ছি, এবং আপনারা যে সিলেট জেলার মানবতার সেবায় নিয়োজিত হওয়ার জন্য বিএনপিএফের একটা জেলা পর্যায়ের প্রতিষ্ঠান করেছেন, এই জন্য আপনাকে অভিনন্দন জানাচ্ছি।
আপনাকে একই সাথে অভিনন্দন জানাচ্ছি ছাত্রদের সভাপতি হওয়ার জন্য, মানবতার সেবা করার জন্য। এবং আপনারা যে বক্তব্য রেখেছেন তাতে মনে হচ্ছে আপনারা যদিও নূতন সংগঠনের পরিচালক হচ্ছেন, কিন্তু আপনাদের মনেই একটা জাগ্রত রয়েছে মানবতার সেবার আকাঙ্ক্ষা। কী করে মানুষের সেবা করতে হয়, কীভাবে মানবতার অধিকার আদায় করতে হয়, সেটা আপনারা সচেতন রয়েছে। আমি মনে করি এবং বিশ্বাস করি আমাদের দুটো দায়িত্ব, একটা হলো মানবতার অধিকারগুলো জানা এবং সেগুলো আদায় করা। মানবতার অধিকার যদি আমরা না জানি যে জন্মগত কী অধিকার রয়েছে আমাদের পরিচয় জানতে হবে। আমরা হলাম আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব, আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, পাক কালাম শরীফে উল্লেখ করেছেন। তো সেই দায়িত্ব থেকে আমরা কিন্তু বিচ্যুত হয়ে গেছি। আমাদের মানবতার সেবা তো দূরের কথা, আমরা মানুষ যে আশরাফুল মাখলুকাতের দায়িত্ব থেকে আমরা বহু দূরে সরে গেছি। এই দূরত্ব কমানোর জন্য আমাদের প্রত্যেকটা মানুষের এত গুণায় জর্জরিত হয়ে গেছে। ওই গুণাকে দূর করার জন্য আমাদের আত্মিক যে দায়িত্ব, সেই দায়িত্ব পালন করার জন্য আল্লাহ তাআলা আপনাদের কবুল করুক, সেই দোয়া করি। এবং এই প্রতিষ্ঠানের মাধ্যমে আমাদেরকে বেহেশতে যাওয়ার জন্য যে সব সম্পদ দরকার, যেসব গুণাবলী দরকার, সেই গুণাবলী আমাদের অর্জন করতে হবে মানুষকে সেবার মাধ্যমে। মানুষের সেবার মাধ্যমে করতে হলে আমার জানতে হবে আমার কী দায়িত্ব, আমাদের আল্লাহ তাআলা কী দায়িত্ব দিয়েছে, সেই দায়িত্ব পালন করতে হবে। যারা আপনার অঞ্চলে আছে তারা ওই অধিকার বঞ্চিত হলে সেই অধিকার বঞ্চিত লোকদের অধিকারগুলো ফিরিয়ে আনার জন্য দেশের প্রচলিত নিয়ম মোতাবেক প্রথা অনুযায়ী আমাদের সাহায্য করতে হবে তাদের। এখানে আমরা মাস্টারি করার জন্য যেমন মাস্টারি প্রতিষ্ঠান না, আইনের মাধ্যমে, ভদ্রতার মাধ্যমে এবং সুন্দর ব্যবহারের মাধ্যমে। আমরা যখন একটা ডিসি সাহেবের কাছে বা এসপি সাহেবের কাছে যাবো যে এই লোকটা অধিকার বঞ্চিত, এর জন্য আপনার কাছে আমরা আবদার করতে এসেছি, সে ডেফিনেটলি আপনার আইডি কার্ড দেখলে আপনাকে সম্মান করবে এবং অতি সহজেই তার বঞ্চিত লোকটাকে অধিকার দিয়ে দেবে। ঠিক আছে না? এখানে টাকা পয়সা লাগবে না, কথা বলবো না, আমরা ব্যবহারই টাকা পয়সা হচ্ছে অনেক শক্তিশালী। এটি হলো একটা দিক, অধিকার আদায়। আরেকটা দিক হলো আমরা সেবা করবো। অধিকার আদায় করলাম কিন্তু সেই লোকটা না খেয়ে আছে, সেটা তো আমরা যেহেতু সম্পদশালী আল্লাহ করেছে, আমরা আমাদের সাধ্যমতো আমাদের সমিতিতে যারা আমাদের প্রতিষ্ঠানে ফাউন্ডেশনে যারা আছে ধনবান ব্যক্তিত্ব, তাদের কাছে আমরা হাত পাতবো এবং তাদের থেকে এনে আমরা তাদেরকে সাহায্য করবো। আপনার জেলাতে কোনো লোক না খেয়ে থাকুক এটা আমরা প্রত্যাশা করবো না। এবং চালের দাম এখনও অনেক সস্তা আছে বাংলাদেশে। এই চালের দাম যতই আমরা মাঙ্গা বলি, কিন্তু আন্তর্জাতিকভাবে এখন আমরা ভাত খাওয়ানোর মতো, ডাল কেনার জন্য আমাদের পয়সা আছে এবং অন্তত আর কিছু না পারি ভাত, ডাল এবং একটা ডিম কিনে দেওয়ার মতো আমাদের ক্ষমতা আছে। এই করবেন, আপনার অঙ্গীকার করবেন আপনার জেলায় যেন কোনো লোক না খেয়ে না মারা যায় না। এবং একটা হলো খাওয়া, একটা শাড়ি এবং লুঙ্গি যারা অন্তত পরিধান করে, আমাদের দায়িত্ব হচ্ছে পরিধেয় যেন তারা যেন খালি পরিধান পরিচ্ছেদ ছাড়া না থাকতে হয়, এটা দেখতে হবে। আর আপনার জেলার মধ্যে যেন কোনো মাস্তানি যেন এটাকে না করতে হবে। মাস্তানিকে আমরা সুন্দরভাবে আইনের মাধ্যমে, আমরা মাস্তানির মাধ্যমে না, মাস্তানিকে ভালোবাসার মাধ্যমে এটাকে জয় করতে হবে। ঠিক আছে? এবং আপনাদের জন্য এই থাকবে যে কোনো অসুবিধা তার কাছে জিজ্ঞেস করবেন। প্রয়োজন করতে আমরা ডিসি সাহেবকে টেলিফোন করবো, প্রয়োজন করতে এসপি সাহেবকে টেলিফোন করবো, প্রয়োজন করতে থানায় টেলিফোন করবো, প্রয়োজন করতে হসপিটাল টেলিফোন করবো, যখন যেটা দরকার। মানে আমরা ওই মশামার থেকে আমার দেখাবো না। স্যারের কাছে আমরা সাধারণত আসি না। আমাদের মধ্যে জেনারেল আছে, ব্রিগেডিয়ার জেনারেল আছে, আমাদের অনেক ব্যারিস্টার আছে, অনেক উকিল আছে। মানে বাংলাদেশে যে ধনবান এবং শক্তিশালী ব্যক্তিবর্গ আমাদের সাথে রয়েছে এবং আমরা ইনশাল্লাহ যখন যে অস্ত্র ব্যবহার করা দরকার সেটা আমরা ব্যবহার করবো। এবং আপনারা যে প্রত্যাশা নিয়ে আমাদের কাছে এসছেন, যে প্রত্যাশা নিয়ে বিএনডিএফের সদস্য হয়েছে, বিএনডিএফের সভাপতি হয়েছে, সেই প্রত্যাশা পূরণ করার জন্য যা যা দরকার আমাদের কাছে আমরা পাবো। আমাদের দরজা খোলা থাকবে। আমরা টেলিফোনের মাধ্যমেও প্রয়োজন যাওয়ার, যদি যেতে আমরা যাবো যদি প্রয়োজন। আর যদি টেলিফোনে আমাদের কাজ সম্পাদন যদি আমরা একটা আবদার করি, আইনের আবদার, যে এই আইনত এই লোকটাকে আপনি সাহায্য করবেন। ঠিক আছে না? তারপর আপনার জেলখানে অনেক লোক, যেটা আপনি বলছিলেন অবৈধভাবে আছে, তার হয়তো একটা লোক সফলতা দান করুন। এবং আপনারা যেই নিয়ে এই সংগঠনটা করেছেন সেই সংগঠনের সফলতা দান করুন, সেই প্রার্থনা করে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ আমাদের মাননীয় ভাইস চেয়ারম্যান হোসেন মহোদয় এত সুন্দরভাবে বক্তব্য উপস্থাপনের জন্য। তো যিনি আমাদের সাথে সার্বক্ষণিক যখন যেখানে যে অবস্থায় যাকে ফোন করা লাগো, কথা বলা লাগো, যে ইনোভেশনে করেন বলেন, জন্য
আমরা সংগঠনের পক্ষ থেকে কৃতজ্ঞ। তাই এই পর্যায়ে আজকে আসলে স্যারে কোনোদিন প্রোগ্রাম মিস করে নাই। আমরা যে প্রোগ্রাম যে কোনো আজকে সকালে আমি যখন কথা বললাম, স্যারে বললো তো আমি তো সেক্রেটারিয়েট যাবো, আজকে বাধ্য। যখন আমার বললাম যে স্যার সিলেট থেকে লোক আসছে, এরা যদি সন্ধ্যার পরেও হয় কথা বললা তাহলে দেখা যায় তারা হয়তো যাইতে পারবে নিরাপদে। যখনই আপনাদের কথা শুনছে তখনই স্যারে বলছে ঠিক আছে সন্ধ্যার পর। মাশাআল্লাহ, আমার মনে হয় যে এই কিছুক্ষণ আগেই স্যারে এত তাড়াতাড়ি নাস্তা টাস্তা বা সকাল রাত্রে খাবার খায় না। আমরা এসে দেখলাম মনে হয় খাইতে মনে হয় স্যারে খুব একটা বেশি আগে বাসায় আসে নাই। তাই এই অবস্থায় এই সময় স্যারে যে এই যে সময়টা দিছে এইটা খালি আমরা বললে কৃতজ্ঞতা প্রকাশ করতে পারবো না। এজন্য আমরা স্যারের জন্য আল্লাহর কাছে সবাই নামাজ পড়েও দোয়া করবো, আল্লাহ তাআলা যেন স্যারের দীর্ঘায়ু করেন এবং স্যারে আজীবন আমাদের সাথে আমাদের এই আশীর্বাদ দিয়ে আমাদের মাথায় হাত রেখে আমাদেরকে দায়িত্ব পালনে উৎসাহিত দিতে পারেন। আমরা এই জন্য সবাই স্যারের জন্য যে যেখানে যে অবস্থায় আছে দাঁড়িয়ে থাকি, কাছে থাকি, আমরা স্যারের জন্য দোয়া করি ইনশাআল্লাহ। এবং স্যারে যখন অসুস্থ ছিল আপনাদের সিলেটের মাজারে আপনারা অনেক দোয়া করানো হয়েছে, দোয়া পড়ছে, ব্যানার করে এটি করে এটা আমার কাছে পাঠাইছে। তা আমরা আসলে আর সময় নষ্ট করবো না। এই পর্যায়ে আশীর্বাদমূলক আমাদের দিক নির্দেশনামূলক কিছু বক্তব্য দেওয়ার জন্য আমি আমাদের মাননীয় চেয়ারম্যান মহোদয়কে সবিনয়ে আহ্বান জানাচ্ছি, অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকের এই অনুষ্ঠানে যারা উপস্থিত হয়েছেন তাদের সবাইকে আমি ধন্যবাদ জানাই। আর বিশেষ করে যারা আজকে দায়িত্ব পেলেন তাদেরও আমি ধন্যবাদ জানাই এই জন্য যে তারা যেন তাদের পরবর্তীত দায়িত্ব সুন্দরভাবে পালন করতে পারে, মানবতার সেবা করতে পারে। এই যে দেখেন যে মানবতার সেবা, এটা আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে চলে আসছে। প্রথম যুগে উনি তিলকুল ফজল নামে একটা মানবতার সেবার সংগঠন করেছিলেন। এর মাধ্যমে মানুষের সেবা করছেন। পরবর্তীতে আমরা বিভিন্ন সময় দেখতে পাই আমাদের নবী খলিফাগণ বিভিন্ন মানুষের সেবার জন্য হযরত ওমর রাত্রে বের হইতেন, ঘুরে দেখতেন যে কে কী অবস্থায় আছে। যদি দেখতেন যে কোনো অসুবিধার ভিতর কেউ আছে, সেইখানে খাদ্য পানীয় বস্ত্র নিয়ে সেখানে চলে যেতেন। এর থেকে আমরা আমাদের নবী রাসূল খলিফা তাদের থেকে যে নির্দেশনা পাই তার থেকে বুঝতে পারি এটা আমাদের একটা ধর্মীয় দায়িত্ব, মানবতার সেবা করা। এবং মানবতার সেবা করলে আল্লাহ যে খুশি হন, সে আল্লাহকে খুশি করার জন্য আমরা আমাদের এই দায়িত্বকে পালন করব। আপনাদের উপর যার উপর যে দায়িত্ব আজকে দেওয়া হলো এটা আপনারা সুন্দরভাবে পালন করবেন এবং আপনাদের যদি কোনো পরামর্শ সহযোগিতার দরকার হয় আমাদের কেন্দ্র কমিটির সাথে যোগাযোগ করবেন। আমরা সর্বাত্মক চেষ্টা করব আপনাদের সাহায্য সহযোগিতা দেওয়ার জন্য। আমি আর বক্তব্যকে দীর্ঘায়িত করতে পারিনি, চাই না। আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। দেখছো না